নতুন বিয়ের পর দেবী যখন প্রথম তার শ্বশুরবাড়িতে পা রাখছে তখনই তার বান্ধবী মায়া তাকে বলে ওঠে যে এই যে দুধে আলতার থালা দেখছিস এটা কিন্তু তোর স্বামীর রক্ত। যেটা শুনে খুব ভয় পেয়ে যায় দেবী। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে দেবী একটা স্বপ্ন দেখছিল। আসলে বিয়ের পর দেবী তার স্বামী রুদ্র এবং তার মেজ দেওর অজিতের সাথে শ্বশুরবাড়ি যাচ্ছিল। তখনই তার একটু চোখটা লেগে যায় এবং এই স্বপ্নটা দেবী তখনই দেখে। দেবী লক্ষ্য করে যে রুদ্র একটু রকচটা ছেলে, অশ্রাব্য ভাষায় নিজের ছোট ভাইয়ের সাথে কথা বলছে। তবু দেবী চুপ করে বসে থাকে। কাহিনীর আরও গভীরে যাওয়ার আগে বলে রাখি, আজকের কাহিনী কাল রাত্রির, আর আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। তোমরা দেখছো অনলি সিরিজ। আমার গলায় একটু ইনফেকশন হওয়ার দরুন আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাবে। আশা করছি তোমরা সবাই আমার সাথে আছো এবং ব্যাপারটাকে তোমরা কাইন্ডলি হ্যান্ডেল করবে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে পাশে থাকো এবং এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়। দেখানো হয় দেবীর গায়ে হলুদ হচ্ছে। দেবীর বন্ধুরা খুবই আনন্দ করছে। তখনই দেবীর মা বাবা কথা বলতে থাকে যে এটা দেবীকে জানানো উচিত, কিন্তু দেবীর বাবা দেবীর মাকে ধমকে চুপ করিয়ে দেয়। বলে এটা জানলে দেবীর হয়তো বিপদ হবে। এদিকে গায়ে হলুদ নিয়ে চলে আসে দেবীর শ্বশুরবাড়ির লোকজনেরা। তখনই দেবীকে তার বান্ধবী মায়া বলে, কিরে তুই কি ভয় পাচ্ছিস? তুই তো জানিস রুদ্রর আগের স্ত্রী ঋতিকার কথা। এই বলে মায়া সেখান থেকে চলে যায়। বেশ ভালোভাবেই গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর দেবী স্নান সারতে বাথরুমে যায়। ঠিক তখনই বারংবার কেউ একটা দরজা ধাক্কাচ্ছিল। দেবী একটু বিরক্ত হয়ে দরজাটা খুলে দেখে সামনে মায়া এসে দাঁড়িয়ে আছে। দেবী মায়াকে বলে, তুই আমার গায়ে হলুদের সময় কোথায় চলে গেলি? তখন মায়া তাকে বলে, তুই কি মনে করলি যে চিরাগ এসেছে? ও, চিরাগ আবার কিভাবে আসবে? চিরাগ তো মারা গেছে। এদিকে তোর আর তোর হবু স্বামীর কিন্তু ভীষণ মিল, কারণ ওরও আগের স্ত্রী মারা গেছে আর তোরও আগের স্বামী মারা গেছে। যেটা শুনে দেবী একটু বিরক্ত হয়ে বলে, চিরাগ আমার স্বামী নয়, ওর সাথে আমার বিয়েই হয়নি। এরপর মায়া দেবীকে বলে, আমি একটা ভবিষ্যৎবাণী করেছি, তোর স্বামী রুদ্র কাল রাত্রিতেই মারা যাবে। কথাটা শুনে দেবী খুব ভয় পেয়ে যায়। কাহিনী আবার বর্তমানে আসে। দেবী শ্বশুরবাড়িতে এসেছে এবং এই বিশাল বাড়িটি দেখে দেবীর মাথায় কিছু স্মৃতি জেগে ওঠে, কিন্তু দেবী পরিষ্কার সেই স্মৃতিগুলো দেখতে পাচ্ছিল না। তখনই দেবীর মাথাটা একটু ঘুরে যায় এবং অজিত দেবীকে সামলে নেয়। তবে রুদ্র দেবীর এই অবস্থা দেখে মোটেই বিচলিত হয় না। বলে, এবারে ভেতরে যাওয়া যাক। অজিত জিজ্ঞাসা করে যে তুমি কি হাঁটতে পারবে? এ কথা শুনে রুদ্র বলে, না, ও হাঁটতে পারবে না, তুই কোলে করেই নিয়ে চল। যেটা শুনে দুজনেই সরে যায়। এরপর রুদ্রর সাথেই দেবী বাড়ির ভিতরে ঢোকে, যেখানে অজিতের স্ত্রী রায় তাদের বরণ করছিল। পাশে তার শাশুড়ি মা ইন্দ্রাণী দাঁড়িয়েছিল। ইন্দ্রাণীর পাশেই দাঁড়িয়েছিল ছোট ভাই বরুণ। রুদ্র তখনই রায়কে অবাক দৃষ্টিতে দেখছিল এবং হঠাৎ করেই রায়ের গালে হাত বুলিয়ে বলে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। যেটা ওখানে থাকা সকলেই দেখতে খুবই দৃষ্টকটু মনে হয়। দেবী খুবই অবাক হয় তার স্বামীর এরকম আচরণে। ঠিক তখনই তাদের বাবা সমরেশ সেখানে চলে আসে এবং রুদ্রকে ধমকে ওপরে ডাকে। রুদ্র বলে, এখানে তো একটা গেম চলছে। অজিত প্রথমে আমার স্ত্রীর গায়ে হাত দিল আর আমি ওর স্ত্রীর গালটা একটু টিপে দিলাম। সমরেশবাবু তার মেয়ে শিবানীকে দেবীকে তার ঘরে পৌঁছে দিতে বলে এবং রুদ্রকে নিজের ঘরে ডাকে। দেবীকে শিবানী একটা রুমে নিয়ে যায় এবং ওখানে গিয়েই দেবীর কোন একটা স্মৃতি মনে পড়ছিল, যেখানে এক নগ্ন নারী বসেছিল মুখ ফিরিয়ে। দেবীর একটু মাথা ঘুরে গেলে শিবানী বলে, কি এই ঘরটা চিনতে পারছিস তো? আর ন্যাকামি করতে হবে না। এই ন্যাকামির জন্য তোর কি হাল হয়েছিল তোর মনে আছে তো? এ কথা শুনে খুবই অবাক হয় দেবী। প্রথম দেখায় শিবানী যে তাকে তুই বলে সম্বোধন করে, এটাতেই দেবী খুবই অবাক হয়। শিবানী দেবীকে হুমকি দেয় এই ভুলে যাওয়ার নাটকটা সে যাতে বন্ধ করে, না হলে তার বিপদ হয়ে যাবে। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সমরেশবাবু বড় ছেলে রুদ্রকে ধমকায় ওই রকম বিহেভিয়ার করার জন্য। তবে রুদ্র বলে, আমি রায়ের গায়ে হাত দিয়েছি বলে আপনি এত রেগে গেলেন? আপনার রাগ করার কারণটা এবার ঠিকই বুঝতে পেরেছি। এ কথা বলতে না বলতেই গায়ে হাত তুলে দেয় সমরেশ।
তখনই সেখানে রুদ্রর মা ইন্দ্রাণী চলে আসে এবং রুদ্রকে স্নান করতে যেতে বলে। রুদ্র চলে গেলে ইন্দ্রাণী তার স্বামীকে বলে যে এখনো ছেলেরা তোমাকে সম্মান করে, কিন্তু তুমি বাড়িটাকে যেভাবে বাগান বাড়ি বানিয়ে তুলেছ তাতে ছেলেরা তোমার গায়ে কোনোদিন হাত দিয়ে দিতে পারে। এ কথা শুনে খুবই রেগে যায় সমরেশ এবং ইন্দ্রাণীর গায়ে হাত পর্যন্ত তোলে, যেটা কাজের মেয়ে তনি লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছিল। এদিকে রুদ্রর পিস্তত বোন স্নেহা দেখা করতে যায় দেবীর সাথে। তখনই দেবী স্নেহার কাছে জানতে চায় রুদ্র স্ত্রী ঋতিকা কিভাবে মারা গেল, যেটা শুনে খুবই অবাক হয় স্নেহা এবং বলে তুমি কি চেনো ঋতিকাকে? তখনই দেবী বলেন না, আমি কিভাবে চিনব, তবে আমাদের বাড়ি যেদিন সম্বন্ধ নিয়ে গেছিল সেদিনই ওনার সম্পর্কে শুনেছিলাম। স্নেহা আমতা আমতা করে জবাব দেয় যে ঋতিকা বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে মারা গেছে। কথা বলে সেখান থেকে সাথে সাথেই চলে যায়। এদিকে ছোট ছেলে বরুণের স্ত্রী কৃতিকা আসে তার শ্বশুরমশাইয়ের পা টিপে দিতে এবং তখনই সমরেশ ঘুম থেকে ভেঙে কৃতিকাকে দেখে খুবই অবাক হয়, বলে মেজ বৌমাকে এখানে পাঠিয়ে দাও। কৃতিকা তখন একটু বিরক্ত হয়েই সমরেশের কাছে এগিয়ে যায় এবং বলে যে মেজদি যা যা করতে পারে আমি সব কিছুই করতে পারবো, আপনি আমাকে একটা সুযোগ দিন। যেটা শুনে খুবই বিরক্ত হয় সমরেশ এবং তাকে তক্ষুনি ওখান থেকে বের করে দেয়। সন্ধে হয়ে এসছে, তখনই ছাদে একাকী দাঁড়িয়ে দেবী কাঁদছিল। মায়া তখন সেখানে চলে আসে এবং দেবীর কাছে জানতে চায় সে কাঁদছে কেন। দেবী বলে আমার কি করা উচিত, বাড়ির সকলকে কি জানিয়ে দেওয়া উচিত যে রুদ্রকাল মারা যাবে? যেটা শুনে তাকে ধমকে চুপ করিয়ে দেয় মায়া, বলে কথা তুই যদি বলিস তাহলে সকলে তোকে পাগল মনে করবে, আর তারপরে যখন রুদ্র মারা যাবে সবাই তোর ওপরে কি নির্যাতন করবে তুই বুঝতে পারছিস তো? যে কথা শুনে ভয় পেয়ে যায় দেবী এবং চুপ করে দাঁড়িয়ে থাকে পুতুলের মতো। মায়া নিচে চলে যায়। দেবী কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। রাতের অন্ধকারে বসে দেবী একাই কাঁদছিল। ঠিক তখনই কাজের মেয়ে তনি রুদ্র ঘরের দরজা খোলা দেখে সেখানে বরদাদাবাবু ডাকতেই দেখে তার নিথর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে। খবর পেয়ে বাড়িতে পুলিশ আসে এবং বড় মেয়ে শিবানীও তখন সেখানে চলে আসে। শিবানী দেবীকে দেখে খুবই বিরক্ত হয়, বলে কি তুই তামাশা দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই বলে ওকে ঘর থেকে দূর দূর করে বের করে দেয়। তখনই ডিএসপি সাত্তকী সান্যাল সেখানে পৌঁছে যায় এবং তার সাথে ধাক্কা লাগে দেবীর। দেবী কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সমরেশবাবু ইন্সপেক্টর ইমনকে বলছিল তাড়াতাড়ি তাদের কাজ শেষ করতে। তখনই সেখানে ডিএসপি চলে আসে এবং বলে যে তাড়াতাড়ি তো কাজ শেষ হবে না, কারণ বাড়ির ভেতরেই মার্ডারটা হয়েছে এবং সকলকেই সন্দেহের তালিকায় আমরা রেখেছি, কারণ বাইরে থেকে কোনো ফোর্স এন্ট্রির কোনোই সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। একথা শুনে সমরেশবাবু খুবই বিরক্ত হয় এবং বলে যে আমাদের সকলেরই কিছু না কিছু কাজ আছে, আমরা সকলেই খুবই ব্যস্ত। একথা শুনে ডিএসপি সাত্তকী তাকে বলে যে হ্যাঁ জানি, আপনি লাইফ কেয়ার নার্সিংহোমের কর্ণধার এবং আপনার মেজ ছেলে সেখানকার খুব বড় সার্জন এবং এখানকার এমএলএর সাথে আপনার বেশ ভালোই চেনাশোনা আছে। একথা বলে ইন্সপেক্টর ইমনকে পাঠায় তনির সাথে কথা বলার জন্য এবং নিজে যায় দেবীর সাথে কথা বলতে। দেবীর বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে যে তারা কেউ কিছু রাত্রিবেলা শুনতে পেয়েছে কিনা, তবে সকলেই বলে যে তারা কোনো আওয়াজই রাতে শুনতে পায়নি। তবে ইন্সপেক্টর ইমন কাজের মেয়ে তনির কাছে জানতে পারে যে রাত্রিবেলা সে যখন বাথরুমে উঠেছিল তখন একটা শব্দ পায় এবং দেখে যে বড়বাবুর রুম থেকে বোরখা পরা একটা কেউ বেরিয়ে যাচ্ছে। তারপর সে যখন ওপরে গুটি গুটি পায়ে ওঠে তখনই সে দেখে যে ঘরের ভিতর লাইট জ্বলছিল এবং বড়বাবু নিথর দেহ পড়ে রয়েছে। তখনই সে চিৎকার করে সকলকে ডেকেছিল। যেহেতু আজ বৌভাত ছিল তাই দেবীর সমস্ত বন্ধুরা তার সাথে এসেছিল এবং বাড়িতেই ছিল, তাই সাত্তকী সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কেউই কিছু শব্দ শুনতে পায়নি। তখন সে দেবীর কাছে জানতে চায় যে দেবী কিছু জানে কি না। দেবী বলে আমি তো কিছুই শুনতে পাইনি, আমি কিছুই জানি না। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় যে সমরেশবাবু
দেবীর মা বাবার কাছে গিয়ে দেবীকে তার ছেলে রুদ্রর সাথে বিয়ে দেওয়ার কথা বললে তারা খুবই অবাক হয়, কারণ রুদ্রর তখন বিয়ে হয়ে গেছে। তখন সমরেশবাবু জানান যে রুদ্রর প্রথম স্ত্রী ঋতিকা মারা গেছে। পাশের ঘরে বসে মায়া দেবীকে বোঝানোর চেষ্টা করে যে ওই বৃদ্ধ নিশ্চয়ই কোনো মতলব এখানে এসেছে, তাই তাদের একবার তাদের কথা শোনা উচিত। কিন্তু দেবী কিছুতে রাজি না হলে মায়া নিজেই আড়ি পেতে কথা শুনতে যায়। তখনই সে শুনতে পায় যে সমরেশবাবু বলছেন যে রুদ্রর হাত দেখেছিলেন এক জ্যোতিষ, তিনি বলেছিলেন রুদ্রর প্রথম 2 স্ত্রী মারা যাবে। কথা শুনে দেবীর মা কাঁদতে থাকে, বলে তার মানে দ্বিতীয় স্ত্রী হিসাবে আপনি দেবীকে নিয়ে যেতে চান, দেবীও তাহলে মারা যাবে। যেটা শুনে সমরেশবাবু বলে ঋতিকা মারা যাওয়ার পর ঋতিকার বাবা মা থানা পুলিশ অনেক কিছু করেছে, নিশ্চয়ই দেবী মারা গেলে তোমরা সেরকম কিছু করবে না, এই বলে ধমক দিয়ে তাদের বলে যে বিয়ের তারিখ ঠিক হলে আমি টাকা পয়সা সবই পাঠিয়ে দেব। দেবী এই সমস্ত ঘটনাই জানতো, কিন্তু তার বাবা মার অবস্থা দেখে সে রাজি হয়ে গেছিল বিয়ের জন্য। সাত্তকীবাবু দেবীর কাছে বারংবার রুদ্রর মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে দেবী চিৎকার করে উঠে বলে আমি তো ব্রাত্য, আমার কোনো প্রয়োজনই এখানে নেই। সাত্তকীবাবু খুবই অবাক হয় এবং দেবীকে বলে আমি কিছুক্ষণ এখানেই থাকবো, আপনার যদি কিছু মনে হয় তাহলে আপনি আমাকে বলে দিতেই পারেন। এই বলে রুম থেকে বেরিয়ে যায় সাত্তকী এবং সোজা যায় তনির সাথে কথা বলতে। সাত্তকী তনিকে বলে যে আমি জানি তুমি এমন অনেক কিছুই দেখতে পাও যেগুলো এই বাড়িতে থাকা অনেক মানুষই দেখতে পায় না, বলো তো রুদ্রর পিঠে বিধনো ওই চুলের কাঁটাটা কার? তনি বলে ওটা তো মেজ বৌদির। সেদিনকে রাতে মেজ বৌদি যখন বরদাদাবাবুর সাথে দেখা করতে তার রুমে গেছিল তখন চুল বাঁধাই ছিল, ওই কাঁটাটাও তখন চুলে লাগানো ছিল এবং দেখানো হয় রুদ্রর সাথে রায়ের একটা সম্পর্ক রয়েছে। ঠিক তখনই সেখানে চলে আসে ইন্দ্রাণী এবং রায়কে বারংবার ডাকতেই রায় ঘর থেকে বেরিয়ে আসে। ইন্দ্রাণী মেজ বৌমা রায়কে জিজ্ঞাসা করে যে সে এখানে এত রাতে কি করছে। রায় বলে এসব আমাকে জিজ্ঞাসা করবেন না, আপনার ছেলেদের জিজ্ঞাসা করুন। কথায় ইন্দ্রাণী খুবই রেগে যায়, বলে তুমি তো রাস্তায় গিয়ে দাঁড়াতে পারো, আমার বাড়িটাকে নরক কেন করে রেখেছো? তখন রায় বলে যে আপনার কোথায় এত জ্বালা সেটা আমি ভালোভাবেই জানি। যেটা শুনে ইন্দ্রাণী খুবই রেগে যায়, বলে কোথায় আমার জ্বালা, বলো বলো, এক্ষুনি বলতে হবে। তখন রায় বলে আপনি অনেক ছোট বয়সে এই বাড়িতে বিয়ে করে এসেছেন, এখন আপনি ফুরিয়ে গেছেন, তাই নিজের স্বামীকেও নিজের হাতে রাখতে পারছেন না, তাই তো? এই বলে বিরক্ত হয়ে ওখান থেকে বেরিয়ে যায় এবং ইন্দ্রাণীও পিছনে চিৎকার করতে করতে সেখান থেকে বেরোয়। পুরো ঘটনাটাই তানি লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল, যেটা সে ডিএসপি সাত্তকীকে জানায়। আর এই ঘটনাটা তানির সাথে আরেকজন দেখছিল, সে হলো দেবী। কিছুক্ষণ পর দেবী কিছুটা মনমরা হয়েই বারান্দায় দাঁড়িয়েছিল, তখনই তার চোখ নিচে যায় এবং সে কিছু একটা দেখে হনহনিয়ে বেরিয়ে যায়। এদিকে বৌভাত থাকায় দেবীর মা বাবা সকাল সকালই সেখানে চলে আসে। সাত্তকী তাদের জানায় তাদের জামাই আর নেই, কাল রাতেই সে মারা গেছে। যেটা শুনে তারা খুবই ভেঙে পড়ে। হন্তদন্তভাবে বেরিয়ে দেবী পৌঁছে যায় একটা পুকুর ঘাটে, যেখানে চিরাগ স্নান করছিল। দেবী চিরাগকে দেখে, চিরাগ বলে যে তুমি এতদিন কোথায় ছিলে, আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। দেবী উত্তর দেয় এই তো আমি এসেছি। চিরাগ তাকে ডাকে নিজের কাছে, আসলে সেখানে চিরাগ বলে কেউ ছিল না। দেবী নিজের কল্পনাতেই জলের মধ্যে নেমে যায় এবং জলের মধ্যে ডুব দিয়ে দেয়। এরপর দেখানো হয় দেবীর সাথে চিরাগের বিয়ে হচ্ছে, তবে দেবী চিরাগকে দেখে খুবই ঘাবড়ে যায়, কারণ অন্ধদের মতো চশমা পড়েছিল চিরাগ। চিরাগের ওই রকম চশমা পড়ার কারণ জানতে চাইলে চিরাগ বলে যে সে অনেকক্ষণ জলে ছিল, মাছগুলো তার চোখের মনি খুবলে খেয়েছে। দেবী নিদ্রাচ্ছন্ন অবস্থায় এই স্বপ্নটাই দেখছিল। আসলে দেবী যখন পুকুরে ঝাঁপ দিয়েছিল তখন তাকে দেখে নিয়েছিল সাত্তকী এবং সেই দেবীকে বাঁচিয়ে তুলে নিয়ে এসছে এখানে। সবাই দেবীর কাছে অবাক হয়ে জানতে চায় সে ওখানে কিভাবে গেল। দেবী বলে সে পুকুর ঘাটে দাঁড়িয়েছিল, পা পিছলে গেছে তাই পড়ে গেছে। তখন রায় দেবীর পোশাক চেঞ্জ করে দেওয়ার জন্য ঘরে থাকে, বাদবাকি সবাই ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে সাত্তকী ইমনকে জানায় যে দেবীকে সে যখন বাঁচাচ্ছিল দেবী বারংবার বলছিল ওকে বাঁচাও, ওকে বাঁচাও, ও না বাঁচলে আমি বাঁচবো না।
কিন্তু কাকে বাঁচাতে চায় দেবী, এটাই এখন চিন্তা করছিল সাত্তকী। রায় দেবীকে চেঞ্জ করিয়ে ঘর থেকে বেরোচ্ছিল, তখনই দেবী তার কাছে জানতে চায় যে সে রুদ্রকে খুবই ভালোবাসতো, তাই না? রুদ্র মারা যেতে তার খুবই কষ্ট হয়েছে। এ কথায় রায় চুপ করে থাকে। তখনই দেবী রায়ের কাছে জানতে চায় তার মাথার পিনের ব্যাপারে, যেটা শুনে খুবই অবাক হয় রায়। দেবী জানায় সেদিন রান্নাঘরের বাইরে স্নেহার সাথে সেও দাঁড়িয়েছিল যখন বরুণ এসে তাকে চুলের কাঁটাটা খুলে দিয়েছিল এবং তারা গল্প করছিল। তখনই বরুণ তার কাছাকাছি আসতেই শিবানী তাকে আটকালে শিবানীর ওপরে খুবই রেগে যায় বরুণ। বরুণ শিবানীকে ভয় দেখায় সে যদি তাদের ব্যাপারে নাক গলাতে আসে তাহলে এই চুলের কাঁটা বিধিয়েই তাকে মেরে ফেলবে। যেটা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা দেবী খুবই অবাক হয়। পর দেবী রায়ের কাছে জানতে চায় যে ঋতিকা কিভাবে মারা গেল, যেটা শুনে একটু ঘাবড়িয়ে যায় রায় এবং বলে, তুমি কথা আমাকে কেন জিজ্ঞাসা করছো? এই বলে ওখান থেকে চটপট বেরিয়ে যায়। এদিকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাত্তকীকে ডেকে পাঠায়। রায় সমরেশবাবুর কাছে গিয়ে তার মাথায় হাত বোলাতে থাকে। তখনই সমরেশবাবু তাকে বলে যে তার স্ত্রী ইন্দ্রাণী রুদ্রর মৃত্যুর জন্য তাকে দায়ী করছে। সে মনে করছে হয়তো রুদ্রকে সেই মেরেছে, কিন্তু সে রুদ্রর কোনো ক্ষতিই করেনি। যেটা শুনে রায় বলে, আমি জানি তো আপনি রুদ্রকে কতটা ভালোবাসতেন। তারপর রায় জানতে চায় যে দেবী কি আগের সব কথা সত্যিই ভুলে গেছে। ঠিক তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসলে কথাটা শুনে খুবই রেগে যায় এবং ঘর থেকে বেরিয়ে যায়। সাত্তকী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছালে সেখানে বসেছিল প্রবাল। প্রবাল তার বাবা অনিন্দর সাথেই কাজ করত। সাত্তকীর বাবা অনিন্দ সান্যাল এখানকার এসপি ছিলেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রীনা দেবী এই কেসটা সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে সাত্তকী বলে যে কেসটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তদন্ত চলছে। বডির লাংসে চুলের কাঁটা বিধিয়ে মারা হয়েছে, সুতরাং যে মার্ডারার তার নিশ্চয়ই হিউম্যান অ্যানাটমি সম্বন্ধে গভীর জ্ঞান রয়েছে। রুদ্রর মৃত্যুটা যেভাবে হয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে তাকে হয়তো যে মেরেছে সে লেফটি হতে পারে। যেটা শুনে ওখানে বসে থাকা প্রবাল টিটকিরি করে বলে, অনিন্দর মতো তুমিও তো বেশ ভালোই নজর পেয়েছো। যেটা শুনে খুবই রেগে যায় সাত্তকী। তবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দুজনকে ধমকে শান্ত করে বলে, এখানে সমরেশবাবুর কতটা পাওয়ার আছে তোমরা জানো, সুতরাং এই কেসটা খুবই পোলাইটলি হ্যান্ডেল করতে হবে। অন্যদিকে মায়া এসে দেবীকে বলে, তোর যদি কেউ সত্যি করে সর্বনাশ করতে চায় আমি তাকে শেষ করে দেব, আমি তোর জন্য সব সময় রয়েছি। তখনই সেখানে ইন্দ্রাণী এসে দেবীর গলা টিপে ধরে বলে, অপয়া মেয়ে, তুই কেন এখানে আবার ফিরে এসেছিস? তুই কি চাস? এরপর কাঁদতে কাঁদতে ইন্দ্রাণী সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেবী কিছুটা ধাতস্থ হয়ে মাকে বলে, তুই মিছিমিছিই বলিস যে তুই আমার জন্য সব সময় আছিস। যখন ওই মহিলা আমাকে এসে মারতে গেল তুই ওনাকে থামালি পর্যন্ত না। মায়া বলে, তোর সত্যি যদি বিপদ হয় আমি তখন তোর পাশে সবসময় আছি। 10 বছর আগে ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয় যেখানে সাত্তকী তার মায়ের সাথে দাঁড়িয়ে আছে এবং তার বাবা অনিন্দকে সবাই খোঁজাখুঁজি করছে কিন্তু কোথাও পাচ্ছে না। তখনই তার একটা বন্ধু এসে বলে যে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনা আবার বর্তমানে আসে। সার্থকী নিজের ড্রেস চেঞ্জ করার জন্য বাড়িতে ফেরে। তার মা তাকে বারংবার তার বিয়ে করার জন্য ইনসিস্ট করতে থাকে, কিন্তু সার্থকী তার কোনো কথায় কান দিচ্ছিল না। এদিকে শিবানীর কাছে তার বর বিজয় জানতে চায় যে দেবীকে কি তোমরা আগে থেকে চিনতে? যেটা শুনে শিবানী খুবই রেগে যায়, বলে, বোকা বোকার মতোই থাকো, না হলে মুখ খুললে তোমার প্রাণ পর্যন্ত যেতে পারে। এদিকে ইমন এসে দেবীর কাছে জানতে চায় যে তার কি কিছু বলার আছে, সে এখন এখান থেকে চলে যাবে। তখনই দেবী তাকে জানায় তার একটা কথা বলার আছে, কিন্তু সেটা শুধুমাত্র সাত্তকী বাবুকেই সে বলবে। পর ইমন সাত্তকীকে ফোন করে জানিয়ে দেয় যে দেবী তাকে কিছু একটা বলতে চায়। এরপর ইমন দেবীর কাছে জানতে চায় সেদিন সে যখন জলে ডুবে যাচ্ছিল সে কাকে বাঁচানোর কথা বারংবার সাত্তকীকে বলছিল। তবে দেবী বলে এমন কাউকে বাঁচানোর কথা সে বলতে পারে না, কারণ এমন কেউ তার জীবনে নেই। তখনই সাত্তকী সেখানে আসলে দেবী তাকে বলে, পলাশপুরের হাই স্কুলের টিচার চিরাগ বসু জলে ডুবে মারা গেছিল 1 বছর আগে, কিন্তু সে স্টেট লেভেলে সুইমার ছিল, কিছুতেই জলে ডুবে তার মৃত্যু হতে পারে না। তাই এই কেসটার বিশেষ তদন্ত করতে সাত্তকীকে অনুরোধ করে
দেবী কাঁদতে কাঁদতে বলে যে এই ব্যাপারে তদন্ত হওয়াটা খুবই দরকার। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং বতী মৈত্রকে দেখানো হয়, যে এখন জেলে রয়েছে। বতী মৈত্রকে তার স্ত্রী রিমি মৈত্রর মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাই সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। 14 বছরের সাজা হয়েছে তার, তাই মানসিকভাবে ভারসাম্য হারিয়ে সে নিজেকে শেষ করে দিতে চায়। মৃত্যুর ঠিক আগে ব্রতী অনিন্দ্য সান্যালকে বলে গেছিল, আপনারা কেউ আমাকে বিশ্বাস করলেন না, আমি আমার স্ত্রীকে কখনোই মারতে পারি না। এরপরই ব্রতী মারা যায় এবং অনিন্দ্য সান্যাল অর্থাৎ সাত্তকীর বাবা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। আসলে ব্রতী নির্দোষ ছিল, সে তার স্ত্রীকে মারেনি এবং কিছু ভুলবশতই অনিন্দ্যবাবু ব্রতীকে দোষী সাব্যস্ত করেছিল এবং তার আনা কিছু প্রমাণের ভিত্তিতেই তার সাজা হয়েছিল। ঘটনা আবার বর্তমানে আসে এবং দেবীকে দেখানো হয় যে পরের দিন সকালবেলা সে জানলা দিয়ে তাকাতেই আবার চিরাগকে দেখতে পায়। চিরাগ আবার ওকে ডাকছিল, তবে দেবী দৌড়ে ভিতর দিকে যায়। পরের দিন সকাল হতেই রায় গিয়ে ছাদে দাঁড়িয়েছিল, তখনই সেখানে অজিত আসলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এখানেই আমরা জানতে পারি রায় তাদেরই নার্সিংহোমে নার্স হিসেবে ঢুকেছিল এবং তারপরেই সে এমডি পদে নিযুক্ত হয় এবং সেটা কিভাবে সেটা তো বোঝাই যাচ্ছে। তবে রায় তাকে বলে, তুমি আমাকে বিয়ে করেছো ঠিকই, কিন্তু বিছানায় পুরুষত্বের প্রমাণ দিতে পারোনি, আর রুদ্র সেটা করতে পেরেছিল। এরপর দুজনের মধ্যে খুবই ঝামেলা বেঁধে যায় এবং রায় সেখান থেকে চলে যায়। এদিকে সকাল হতেই কৃতি আজ একটু সেজেগুজেই বরুণের সামনে আসতে বরুণ তাকে বলে, বাজারের মেয়েদের মতো কেন সেজেছো? যেটা শুনে কৃতি খুবই রেগে যায়, বলে, আমি তো সেরকম কিছুই সাজিনি, শুধু তো শাড়িটা চেঞ্জ করেছি। যেটা শুনে বরুণ বলে, এই শাড়ি তোমার গায়ে মানায় না। কৃতি বলে, মেজদি তো আগের সপ্তাহে এই ধরনের একটা শাড়ি পরেছিল যেটা তোমার খুবই পছন্দ হয়েছিল, সেই জন্য আমি এই শাড়িটা কিনেছি। তোমার আমাকে পছন্দ হচ্ছে না, তাই তো? আসলে বাজারের মেয়েদেরই তোমার বেশি পছন্দ হয়। যেটা শুনে বরুণ খুবই রেগে যায় এবং তার গায়ে হাত তুলে বসে। এদিকে দেবী চিরাগকে বারান্দা দিয়ে দেখার পর থেকেই বারংবার দরজা ঝাঁকাচ্ছিল, কিন্তু কেউ একটা তার দরজা বাইরে দিয়ে লক করে দিয়েছে। দেবী সেটা বুঝতে পারছিল না এবং আবার একটা দৃশ্য তার চোখে ভেসে ওঠে। ঘরের মধ্যে সে এক নগ্ন পুরুষ এবং নারীকে দেখতে পায়, কিন্তু তারা কে সেটা দেবী বুঝতে পারছিল না। ঠিক তখনই সেখানে সাত্তকী চলে আসে তার টিম নিয়ে। সাত্তকীর ফুল টিম বাড়ির তন্ন তন্ন সার্চ করছিল এবং সাত্তকী গিয়ে কথা বলতে যায় সমরেশ বাবুর সাথে। আসলে সাত্তকী কাল রাত্রিবেলা গিয়ে তাদের নার্সিংহোম সার্চ করেছে, যে কথা শুনে সমরেশবাবু খুবই রেগে যান। সমরেশবাবু সাত্তকীকে বলে, আপনি তো 10 বছর পর আবার এই পলাশপুরে এসেছেন, আপনি কি জানেন যে আপনার বাবা ব্রতীকে তার স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী করেছিল, কিন্তু বতী স্ত্রী রিমির সাথে অবৈধ সম্পর্ক ছিল আমার ছেলে রুদ্রর, এবং যখন রিমি তার সঙ্গে বিয়ে করতে চায় তখন রুদ্র তাকে মেরে ফেলেছিল, এবং যেহেতু রিমি আর রুদ্রর সম্পর্কের কথা জানতে পেরে গেছিল ব্রতী, তাই তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো। সেই জন্যই আপনার বাবা ব্রতীকে দোষী সাব্যস্ত করেছিল। এখানে একটা প্রশ্ন আছে, আপনার বাবা বোকা নাকি অসৎ? আমার ছেলেকে বাঁচানোর জন্য আপনার বাবাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনি জানেন। যেটা শুনে সাত্তকী মোটেও তাকে বিশ্বাস করে না, বলে এটা হতেই পারে না। সমরেশবাবু জেনে গেছিল যে সাত্তকী তার বাবার মৃত্যুর পর অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছে, তাই তার সাইকে নিয়ে খেলার চেষ্টা করছিল। এদিকে ইমন অজিতের বিছানার তলা থেকে একটা রক্তমাখা প্যান্ট পায়, যেটা অজিতেরই প্যান্ট ছিল। ইমন সাথে সাথে প্যান্টটা নিয়ে গিয়ে সাত্তকীকে দেখালে সাত্তকী বলে, আমার ভুল করার স্বভাব আছে, যেটা বংশগত হতে পারে, কিন্তু ভুল করতে করতেই ঠিক করতে আমি শিখে গেছি। এবং সাত্তকী আরও জানায়, কাল রাতে যখন নার্সিংহোমে তারা সার্চ করছিল, তারা সেখানে অজিতের লকারে একটা রক্তমাখা অ্যাপ্রন খুঁজে পায় এবং অজিত বলে, আমি সারাদিন অনেক সার্জারি করি, সুতরাং এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সাত্তকী জানতে চায় যে এর মধ্যে তার দাদা রুদ্রর কি কোনো সার্জারি হয়েছে, যেটা শুনে অজিত বলে, না সেরকম কিছু হয়নি। তো তখন সাত্তকী জানায় যে ওই অ্যাপ্রনের মধ্যে যে রক্তের দাগ পাওয়া গেছে সেটা রুদ্রর ছিল। পর আর কোনো কথা না বাড়িয়ে সাত্তকী অজিতকে নিয়ে চলে যাচ্ছিল।
তখনই সেখানে দেবী চলে আসে এবং সাত্তকীকে দেখে সে জানতে চায় যে আপনাকে তো চিরাগের মৃত্যুর তদন্ত করতে বলেছিলাম, আপনি কি কিছু করেছেন? তখন সাত্তকী জানায় যে চিরাগের মৃত্যু হয়েছিল দুপুর 3টের সময়, আর আপনি তখন কোথায় ছিলেন? এ কথা শুনে দেবী বলে আমি পার্লারে গেছিলাম। সাত্তকী বলে আমি খোঁজ নিয়ে দেখেছি 12টা থেকে 1টা পর্যন্ত আপনি পার্লারে ছিলেন, তারপরে 3টের সময় বাড়িতে ফেরেন। 1টা থেকে 3টে পর্যন্ত আপনি কোথায় ছিলেন? যেটা শুনে দেবী কিছু মনে করতে পারছিল না। তখন সাত্তকী বলে আপনি মনে করুন, আমি পরে ব্যাপারে কথা বলবো। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। অফিসার চলে গেলে মায়ার কাছে দেবী জানতে চায় যে চিরাগ যেদিন মারা গেছিল সেদিন সে কোথায় ছিল, সে কি কিছু জানে? মায়া তাকে জানায় যে দেবী সেদিন সোজা পার্লার থেকে তাদের বাড়িতে গেছিল, কিন্তু মায়া সেদিন বাড়িতে না থাকায় দেবী তারপর সেখান থেকে বেরিয়ে যায়। মায়ার মা এটা মায়াকে বলেছিল। সাত্তকীর কথা মতো ইমন দেবী যেখানে থাকতো তার পাশের বাড়ির লোকজনের সাথে কথা বলতে যায়। সেখানে তার পাশের বাড়ির কাকু কাকিমার থেকে জানতে পারে যে দেবী বেশিরভাগ সময় তাদের বাড়িতেই থাকতো, তার বাবা মা অত বৃদ্ধ, এটা তাদের একটু অবাকই করতো। যেদিনকে চিরাগের বাবা মা তাদের বাড়ি কথা বলতে আসার কথা ছিল সেদিনই কিভাবে চিরাগ মারা গেল। এছাড়া তারা আরও জানায় দীর্ঘ 6 বছর ধরে দেবীরা তাদের ওখানে রয়েছে, কিন্তু দেবীর বাবা মার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু তারা কোথাও কাজ করতেও যেত না। তবে মাসের শেষ বুধবার দেবীর বাবা সকাল সকাল কোথাও একটা বেরোতো। ঝড় জল বৃষ্টি হলেও তিনি সেদিন সকাল সকাল বেরিয়ে যেতেন এবং আসতেন অনেক রাত করে। ঘটনা ফ্ল্যাশব্যাকে যায়, দেবী আর চিরাগকে দেখানো হয় তারা পুজো দিয়ে ফিরছিল। দেবীর কাছে চিরাগ জানতে চায় যে সে ঠাকুরের কাছে কি চেয়েছে। দেবী কিছুই বলে না, বলে সেটা বলতে নেই। চিরাগ বলে আমি জানি তুমি চেয়েছো যে আমি তোমার থেকেও বেশি বছর বেঁচে থাকি। যেটা শুনে দেবী খুবই অবাক হয়, বলে এটা তুমি কি করে জানলে? চিরাগ বলে আমি তোমাকে তোমার থেকেও বেশি চিনি। দেবী একটু অবাক হয়ে বলে আমি তো নিজেকেই নিজে চিনি না, কারণ 6 বছর আগে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আমার আগের কোনো স্মৃতি কিছুই মনে নেই। চিরাগ তখন দেবীর কাছে জানতে চায় যে তোমাকে বলেছিলাম না তোমার ছোটবেলার কয়েকটা ছবি নিয়ে আসতে? দেবী বলে আমার ছোটবেলার কোনো ছবি কিছুই নেই, মনে হয় আমার হয়তো নতুন জন্ম হয়েছে। যেটা শুনে চিরাগ বলে ভালোই তো, তুমি আমার জন্য নতুন করে হয়েছো। এরপর সিন কাট হয় এবং ঘটনা বর্তমানে আসে। সাত্তকী অজিতের সাথে দেখা করতে এসেছে। অজিত তার কাছে বারংবার বলে সে এই মৃত্যু সম্পর্কে কিছুই জানে না। সাত্তকী অজিতের কাছে জানতে চায় যে আপনার কি মনে হয় রুদ্রকে কে মেরে থাকতে পারে? যেটা শুনে অজিত বলে সন্দেহ সবাইকেই করা যায়, কারণ আমাদের বাড়িতে এটা প্রথম মৃত্যু নয়। অজিত রুদ্রর প্রথম স্ত্রী ঋতিকার কথা জানায়, বলে রুদ্র আর রায়ের মধ্যে যে রিলেশনটা রয়েছে সেই জন্য ঋতিকা তাদের ছেড়ে দিয়ে বাপের বাড়ি ফিরে যাওয়ার কথা বলছিল। খুবই রাগারাগি করছিল সেদিন। অজিত তাকে থামানোর চেষ্টা করলে অজিতকে বলে তুমি কিভাবে সহ্য করো আমি সেটা জানি না, কিন্তু আমি আমার পার্টনারকে অন্য কারোর সাথে ভাগ হতে দেখতে পারবো না। রায়কে বারংবার বাজারের মেয়ে বলে অপমান করছিল ঋতিকা। তখনই রুদ্র তাকে চুপ করতে বলে, কিন্তু ঋতিকা সেদিন খুবই রেগেছিল। তখনই সেখানে বরুণ তার নববিবাহিত স্ত্রী কৃতিকে নিয়ে আসে এবং বলে যে তোমাদের জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। ঋতিকা কৃতিকে বলে যে আমি জানি যে তোমার বাপের বাড়ির টাকার জোর নেই, কিন্তু আমার আছে, তাই আমি বলছি তুমি আমার সাথে বেরিয়ে চলো। এই বাড়িটা একটা নরক, যেখানে মেজ বউয়ের ওপর বাড়ির প্রত্যেকটা পুরুষ নজর দিয়ে বসে থাকে, হা করে বসে থাকে কখন তাকে নিজের গ্রাসে নিয়ে আসবে। যে কথাটা শুনে তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসলে ইন্দ্রাণী বারংবার বড় বৌমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঋতিকা কোনোভাবেই থামছিল না সেদিন। তাই রুদ্র রেগে গিয়ে তাকে থামানোর চেষ্টা করে এবং সেখানেই মারা যায় ঋতিকা। যেটা দেখে বাড়ির সবাই তখনই খুবই স্তম্ভিত হয়ে যায়। তবে সমরেশ সাথে সাথেই এসে সকলকে চুপ করতে বলে, বলে এই ঘটনার কথা এই ঘর থেকে বাইরে যেন না যায়। অজিত সমস্তটাই সাত্তকীকে জানিয়ে বলে তার মান সম্মান ছাড়া তার কাছে আর কিছুই নেই, যেটা সে অনেক কষ্টে অর্জন করেছে, এবং বারংবার জানায় সে নির্দোষ।
এদিকে দেবী চিরাগের কথাই চিন্তা করে যাচ্ছিল। চিরাগের সাথে তার একবার দেখা হয়েছিল, তখন সে চিরাগকে জানিয়েছিল যে মায়া চিরাগকে মোটেও পছন্দ করে না। চিরাগ বলে যে একবার তোমার সাথে আমার বিয়ে হয়ে গেলে তুমি যখন ভালোভাবে থাকবে তখন ও নিশ্চয়ই আমাকে মেনে নেবে। কিন্তু মায়া বলে যে তোমাকে পছন্দ করে না এটা নয়, ও কোনো স্যারদেরই পছন্দ করে না। আসলে ওর একটা ভয়ঙ্কর অতীত আছে। মায়াকে বাড়িতে তার টিউশন টিচার পড়াতে আসতো। সেদিন মায়ার ধুম জ্বর, তাই তারা দাদার বিয়ের শপিং করতে যেতে পারেনি। তার বাবা মা শুধু গেছিল। সে সেদিন একাই বাড়িতে ছিল। ওই স্যার এসে তার সাথে জোর করে নোংরামো করেছিল সেদিন। তবে তার বাবা মা সময় মতো সেখানে চলে আসলেও সেই স্মৃতি থেকে মায়া কখনোই বেরোতে পারে না এবং কোনো স্যারদেরই মায়া একদম পছন্দ করে না। কথা বলতে বলতে দেবী সেদিন কেঁদে ফেলেছিল। জিতের সাথে কথা বলে সাত্তকী বাড়ি ফিরছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে যে দেবী ঠাকুরগলির দিকে ছুটে চলেছে, যেটা দেখে সে খুবই অবাক হয়। কারণ ঠাকুরগলি এখানকার বদনাম গলি, যেখানে এত রাতে কোনো ভদ্রবাড়ির মেয়েরা যাতায়াত করে না। তাই সাত্তকী দেবীর পিছু নেয়। অমরেশের ছোট ছেলে বরুণ ঠাকুরগলির ফুলকি নামের একটি মেয়ের রোজকার কাস্টমার। সেই জন্য সে রোজকার মতো এসেছিল ফুলকির রুমে। এদিকে ফুলকির পাশের রুমে ছিল বিন্দি নামের একটি মেয়ে, যাকে কোনো এক কাস্টমার আঘাত করে অজ্ঞান করে ফেলে রেখে গেছে। বিন্দির একটু জ্ঞান ফিরতে বলে সন্ধ্যের সময় যে কাস্টমার তার রুমে এসেছিল সে তার কাছে একটা ড্রিঙ্কস চায় এবং সেইটা সে যখন দিতে যায় তখনই তার মাথায় পিছন থেকে আঘাত করে। কথা শুনে সেখানকার মাসি প্রত্যেক রুমে খোঁজ করার জন্য লোক পাঠায়। অন্যদিকে আমরা দেখি দেবী নিজেই সাত্তকীকে দেখে তাকে ডাকতে যায়। তখনই ঠাকুরগলির ফুলকির ঘর থেকে বিকট চিৎকার শুনে সেখানে পৌঁছে যায় সাত্তকী এবং সেখানে গিয়ে দেখে বরুণকে কেউ একটা মেরে ফেলেছে। তখনই সেই রুমে থাকা ফুলকির কাছে সে জানতে চায় এখানে কি ঘটনা ঘটেছিল। ফুলকি কিছু একটা বলতে যাবে তখনই তার চোখ পড়ে বাইরে দাঁড়িয়ে থাকা দেবীর দিকে। সে ছুটে আসে দেবীর কাছে এবং বলে যে ছোট দাদাবাবুকে মেরেছে সে এই রকমই একটা সালোয়ার পরেছিল। দেবী কথাটা শুনে খুবই অবাক হয়। তবে ঘটনাস্থলে তখন ইমন চলে এসেছিল। তাই সাত্তকী ইমনকে বলে যে দেবীকে তার বাড়িতে পৌঁছে দিতে এবং সমরেশবাবুকে এই খবরটা দিতে, এবং ইমনকে বলে যে দেবী যে পোশাকটা পরে আছে সেটা যেন সে কালেক্ট করে নেয়। এরপর ইমন দেবীকে নিয়ে বেরিয়ে যায় এবং ফুলকির কাছে পুরো ঘটনাটা জানতে চায় সাত্তকী। ফুলকি জানায় সন্ধ্যে থেকে তাদের কাস্টমার আসা শুরু হয়, তাই সন্ধেবেলায় সে রেডি হচ্ছিল। ঠিক তখনই তার মাথায় পেছন দিয়ে কেউ একটা আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে যায় এবং তার যখন জ্ঞান ফেরে তার মুখ এবং হাত পা কেউ একটা বেঁধে খাটের পিছনে ফেলে রেখেছিল। তখনই সে লক্ষ্য করে দরজার পাশে বোরখা পরে একজন বসে আছে এবং ছোটবাবু ঘরে ঢোকে। তবে বোরখা পরা মেয়েটি সামনে আসলে ছোটবাবু তাকে ফুলকি বলেই মনে করে, কিন্তু বোরখা সরাতেই ছোটবাবু তাকে চিনে ফেলে এবং বলে যে তুমি বলে খুবই অবাক হয়। আর কিছু বলে ওঠার আগেই তার গলায় একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেই মুহূর্তের মধ্যেই মারা যায় বরুণ। তারপর ওই মহিলা নিজের বোরখাটা খুলে একটা খবরের কাগজে পেঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই ওই সালোয়ারটা দেখেছিল ফুলকি। এরপর প্রথম যে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল অর্থাৎ বিন্দিকে প্রশ্ন করে সাত্তকী, বলে আপনার রুমে যে কাস্টমার এসেছিল তাকে আপনি চিনতে পারবেন? বিন্দি জানায় সে কাস্টমার একজন পাঞ্জাবি, তবে এতটাই রোগা পাতলা তাকে দেখলে আপনার হাসি পাবে। যেটা শুনে সাত্তকী বুঝে যায় যে কোনো একজন ছদ্মবেশে এসেছিল। এদিকে ইমন দেবীকে বাড়ি পৌঁছাতে গেলে সমরেশ দেবীর ওপর খুবই রাগ করে, বলে এত রাতে কাউকে না বলে সে কেন বেরিয়েছিল। তখনই সেখানে স্নেহা চলে আসে এবং দেবীকে আড়াল করার চেষ্টা করে, বলে দেবী নাকি তাকে বলে বেরিয়েছে কিন্তু সে বলতে ভুলে গেছে। পর সমরেশ আর কিছু বলে না, তবে ইমন বলে যে সমরেশের সাথে তার কিছু কথা আছে, তবে তার আগে দেবীর পোশাকটা সে কালেক্ট করবে। দেবীর মতনই সালবার পরা একজনকে দেখানো হয় যে জলের মধ্যে কোনো একটা জিনিস ফেলছে, তবে তার মুখটা পরিষ্কারভাবে দেখানো হয়নি। বীর পোশাকটা কালেক্ট করে ইমন আসে সমরেশের কাছে এবং তাকে জানায় যে বরুণ ঠাকুরগলিতে মারা গেছে। যেটা শুনে অবাক হয়ে বসে পড়ে সমরেশ। এরপর কিছুটা ধাতস্থ হয়ে সমরেশ বলে নিশ্চয়ই বরুণের বডিটা আপনারা ময়নাতদন্ত করাবেন, কিন্তু তার আগে রুদ্রর বডিটা কালকে পাঠিয়ে দিন।
ইমন সেখান থেকে বেরোনোর সময় কথা বলছিল সাত্তকীর সাথে। সাত্তকী তাকে একটা অ্যাড্রেস পাঠায় এবং সেখানে আসতে বলে। তখনই সেখান থেকে ঠিক একই পোশাক পরে কাজের মেয়ে তনিকে এসে যেতে দেখে। গিয়ে স্নেহা দেবীর কাছে জানতে চায় এত রাতে সে ঠাকুরগলিতে কি করতে গেছিল। তখন দেবী তাকে বলে যে আমার মোবাইলে একটা মেসেজ এসেছিল, কেউ আমাকে বলেছে চিরাগের মৃত্যু সম্পর্কে কিছু ক্লু দেবে, তাই ঠাকুরগলিতে ডেকেছিল। তবে সে যখন ঠাকুরগলিতে পৌঁছায় তখনই সেখানে দুজন দাঁড়িয়ে তাকে কুমন্তব্য করছিল, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং ঠাকুরগলির এদিক ওদিক দৌড়াচ্ছিল। তখনই সাত্তকীকে দেখে তার কাছে ছুটে যায়। স্নেহা দেবীকে বলে যে নাম্বার থেকে তোমাকে মেসেজ করেছিল সেই নাম্বারে তুমি আর ফোন করনি কেন। তখন দেবী তাকে জানায় সে ফোন করেছিল কিন্তু আউট অফ সার্ভিস আসছিল। যে সমরেশ বাড়ির প্রত্যেককে ডেকে বরুণের কথা জানায় এবং কৃতি খুবই কাঁদছিল। তখন সমরেশ বলে আমি জানি তুমি বরুণকে মোটেও ভালোবাসতে না, তাই এই রকম কান্নার অভিনয়টা এখন আর করো না। তবে বরুণকে কে মেরেছে সেটা আমি জানি না, কিন্তু বরুণের মৃত্যুর সময় তোমরা কে কোথায় ছিলে সেটাও আমার জানা নেই। তাই তোমরা ঠিক করে নাও কে কার সাথে ছিলে, না হলে পুলিশের কাছে জবাবদিহি করতে তোমাদের কাল অসুবিধা হবে। সাত্তকী ইমনের সাথে এসেছিল ব্রতী মৈত্রের বাড়িতে এবং ব্রতীর স্ত্রী রিমি মারা যাওয়ার পর এই ফ্ল্যাটটা ফাঁকাই পড়ে আছে, কেউ এখানে থাকে না। এখানেই সাত্তকী ইমনকে জানায় সে রিমি মৈত্রের কেসটা রিওপেন করছে। দেবী চুপচাপ বসেছিল এক জায়গায়। তখনই সেখানে মায়া আসে। মায়া সেই একই রকম সালোয়ার পরেছিল, যেটা দেখে দেবী খুবই অবাক হয়। অন্যদিকে সাত্তকী আসে অজিতের সাথে দেখা করতে এবং জানতে চায় রিমি মৈত্রের সাথে তার দাদা রুদ্রর যে কোনো সম্পর্ক আছে সেটা কি জানতো। অজিত অবাক হয়ে জানায় সে এ ধরনের কোনো খবর জানে না। তখন সাত্তকী অজিতকে জানায় তার ছোট ভাই বরুণকে কেউ মেরে ফেলেছে ঠাকুরগলিতে, যেটা শুনে অজিত খুবই ভেঙে পড়ে। সাত্তকী অজিতকে বলে এই দুজনকে একজনও মারতে পারে, আবার দুটো ভিন্ন মানুষও থাকতে পারে এর পেছনে। সাত্তকী জানায় রুদ্রর বডির এক্সামিন রিপোর্ট এসেছে, তাকে লাঙে চুলের কাটা বেঁধানোর ফলে মৃত্যু হয়েছে। এইভাবে তাকে কেন মারা হয়েছে বলে অজিতের মনে হয়। জানতে চাইলে অজিত বলে যে মেরেছে দাদাকে তার মধ্যে 3টে বৈশিষ্ট্য থাকতে হবে। এক হলো হিউম্যান অ্যানাটমি সম্পর্কে তার গভীর জ্ঞান থাকতে হবে, না হলে এইভাবে লাং ফুটো করে মৃত্যু সম্ভব নয়। নর্মালি একটা লাং ফুটো হলেও আরেকটা লাঙের ক্ষমতা থাকে কাজ চালিয়ে যাওয়ার, কিন্তু দাদার ক্ষেত্রে ছোটবেলায় দাদার ইনফেকশন হয়েছিল লাঙে, যার ফলে একটা লাং ওর কাজ করতো না। তাই দাদার মেডিকেল হিস্ট্রি জানতে হবে যে কাজটা করেছে। আর 3 নম্বর বৈশিষ্ট্য মোটিভ, যেটা সব মৃত্যুর জন্যই প্রযোজ্য। তখন সাত্তকী বলে আর একটা বৈশিষ্ট্য আছে, যে মেরেছে সে লেফটি। তখন অজিত বলে রাইয়ের এই সবকটাই বৈশিষ্ট্য আছে, দাদার হিস্ট্রি জানা ওর পক্ষে অসম্ভব নয়। রায় খুবই অ্যাম্বিশিয়াস, ওর পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় ও কাউকে সরিয়ে ফেলতে 2 মিনিটও সময় নেবে না। এছাড়া তাদের বাবাও লেফটি এবং তার বাবাও নামকরা সার্জেন ছিল, তবে বাবার মোটিভটা তার জানা নেই। এরপর সাত্তকী সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই অজিতের মনে পড়ে যায় একটা কথা। সে চিৎকার করে বলে আরও একজন আছে, সে হলো দেবী। 6 বছর আগে দেবী যখন আমাদের বাড়িতে থাকতো তখন দেবীর হিউম্যান অ্যানাটমি সম্পর্কে আমার থেকেও বেশি জ্ঞান ছিল এবং দেবী সব্যসাচী, যার 2 হাত সমান চলে। 6 বছর আগে দেবী যে তাদের বাড়িতেই থাকতো এ কথাটা সাত্তকী জানতো না, যেটা শুনে সাত্তকী খুবই অবাক হয়। এদিকে মায়া এসে দেবীকে ভয় দেখায় যে তোকে পুলিশ ধরতে আসছে, বরুণ আর রুদ্রর মৃত্যুর জন্য তোকে দায়ী করছে ওরা, যেটা শুনে খুবই অবাক হয় দেবী। মায়া দেবীকে বলে তুই যে আমার ওপর সন্দেহ করিস একথা কিন্তু সাত্তকীকে জানাবি না, যদি সাত্তকীকে জানাস তাহলে ওর মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি। এখনো আমাকে তোর অনেক কাজে লাগবে, এই বাড়িতে আরও অনেকে মরবে, যেটা শুনে খুবই ভয় পেয়ে যায় দেবী। এদিকে দেখানো হয় সাত্তকীও বেরিয়েছে দেবীর সাথে দেখা করার জন্য। আর এখানেই শেষ হয় সিজন 1। সিজন 2তে নিশ্চয়ই আরও অনেক চমক তোমাদের জন্য ওয়েট করছে। ভিডিওটি ভালো লাগলে এবং সিজন 2 যদি তোমরা দেখতে চাও চটপট কমেন্ট করে ফেলো, এবং যারা এতক্ষণ আমার পাশে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ।
যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর যাদের ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করতে ভুলো না, আর একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।